রাজধানীর করাইল বস্তিতে আবারও ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। সর্বস্ব হারিয়ে আহাজারি বস্তিবাসীর। গণভোট অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন, কালকের মধ্যেই গেজেট প্রকাশ। গণভোটের ব্যালট হবে রঙিন, জানালেন আসিফ নজরুল। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে বলেছেন মির্জা ফখরুল। কোনো ঝামেলা ছাড়াই 2026 নির্বাচনের আশাবাদ। মনোনয়ন নিয়ে বিক্ষোভ, বিচ্ছিন্ন ঘটনা। প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি চায় বিএনপি। সুষ্ঠু নির্বাচনে বিএনপির সহযোগিতা কামনা সিইসির। নির্বাচনী পর্যবেক্ষক হতে পারবেন না রাজনৈতিক সংশ্লিষ্টরা। বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বিরুদ্ধে রিটের রায় 4 ডিসেম্বর। এলডিসি উত্তরণ ও বন্দরের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, বলেছেন তারেক রহমান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজধানীর করাইল বস্তিতে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। মঙ্গলবার বিকেল 5টা 22 মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আরও 12টি ইউনিট পাঠানো হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে বস্তি থেকে বের হয়ে আসেন বাসিন্দারা। আগুনের সর্বস্ব হারিয়ে আহাজারি করতে দেখা গেছে বাসিন্দাদের। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়াও এই ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে বস্তিতে ঢোকার রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হচ্ছে। করাইল বস্তিতে বর্তমানে প্রায় 10,000 ঘর রয়েছে। পরে শুনলাম যে নামাজ পড়ে বাইরে এসে বাইরে দেখি সত্যি আগুন লাগছে। 10 বাজায় গেলাম, সামনে যাইতে পারি নাই। দর্শক, রাজধানীর করাইল বস্তিতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ। মুহিব, সরাসরি কথা বলবো তার সঙ্গে। মুহিব, কিভাবে আগুনের সূত্রপাত কিছু জানতে পেরেছেন কিনা, এবং এই মুহূর্তে আগুন নেভাতে কয়টি ইউনিট কাজ করছে? আসলে আগুনের সূত্রপাত কিন্তু কিভাবে হয়েছে বা সেটি কিন্তু এখন পর্যন্ত কারো পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব নয়। বিকেল 5:30টার দিকে, অর্থাৎ 5টা 22 মিনিটে এই আগুন লেগেছে এবং সেই আগুন লাগার ঘটনার পর ক্রমশই কিন্তু সেই আগুন বিস্তৃত হচ্ছে এই করাইল বস্তির আশেপাশের এলাকায়। আপনি নিশ্চয়ই জানেন যে করাইল বস্তি হচ্ছে রাজধানী ঢাকার সর্ববৃহৎ বস্তি এবং এই বস্তিতে প্রায় 4 লক্ষাধিক মানুষের বসবাস। এবং এই বস্তিটির 2টি অংশ রয়েছে, একটি হচ্ছে বউবাজার আর একটি হচ্ছে জামাই বাজার। এই মুহূর্তে যে আগুনের ঘটনা ঘটেছে সেটি হচ্ছে বউবাজারের ঘটনা। এবং আপনি নিশ্চয়ই আমার পেছনে আগুনের লেলিহান শিখা আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে এই মুহূর্তে 11টি ফায়ার সার্ভিসের ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আশেপাশ থেকে আরো প্রায় 7-8টি ইউনিট কাছাকাছি এসে পৌঁছেছে। আমরা জেনেছি তারাও খুব দ্রুত সময়ের মধ্যে এই আগুন নিয়ন্ত্রণের কাজে তারা কাজ শুরু করবেন। আপনি আগুনের কিন্তু লেলিহাল শিখা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং আগুন সময় যত গড়াচ্ছে আগুন ততই বাড়ছে এবং ধোঁয়ার কুণ্ডলি কিন্তু ছেয়ে গেছে পুরো আকাশ। এবং কার কার কপাল কিভাবে পুড়ে যাচ্ছে সেটি আসলে এখনই বলা যাচ্ছে না। তবে রাজধানীর যারা বস্তিবাসী, যারা নিম্ন আয়ের মানুষ, তবে রাজধানীর যারা রিক্সা চালক, শ্রমিক, কর্মচারী, মেহনতি মানুষ, তারাই কিন্তু মূলত এইসব বস্তিতে বসবাস করছেন এবং এইসব মানুষকে শান্ত হয়ে যাচ্ছেন এটি বলতে একেবারে দ্বিধা নেই। অর্থাৎ তিল তিল করে জমানো সংসারের প্রতিটি আসবাবপত্র পুড়ে যে ছাই হয়ে যাচ্ছে সেটি কিন্তু নিশ্চিতভাবেই বলা যায়। এবং এই আগুন যাতে আশেপাশের এলাকায় বিস্তৃত হতে না পারে সেটি কিন্তু প্রথম প্রায়োরিটি এই বিশেষ করে ফায়ার সার্ভিসের। কিন্তু এইসব বস্তিতে বিশেষ করে রাস্তাঘাট খুব সরু এবং সংকীর্ণ থাকার কারণে কিন্তু এই আগুনের জায়গাটি, অর্থাৎ ঘটনাস্থলে আগুনের নিয়ন্ত্রণে যেসব ফায়ার সার্ভিসের গাড়িগুলো রয়েছে সেগুলো সেখানে পৌঁছানো কিন্তু সবচেয়ে কঠিন কাজ। আরো একটি বড় সমস্যা হচ্ছে এখানে পানির সংকট। এই পানির সংকটের কারণে আগুন নির্বাপনে বিপুল পরিমাণ, অর্থাৎ ব্যাপক প্রতিবন্ধকতা মুখোমুখি হচ্ছে ফায়ার সার্ভিসকে। তো এই আগুন আসলে কখন নিয়ন্ত্রণে আসবে এবং এই আগুন আসলে কতটা ক্ষতি হবে, কতটা ক্ষতিগ্রস্ত করবে এইসব
নিম্ন আয়ের মানুষকে, সেটি কিন্তু সহসাই বলা সম্ভব নয়। তবে এতে যে বড় একটি ক্ষত তৈরি করবে, এতে যে বড় অর্থাৎ কিছু মানুষ যে পথে বসে যাবে, এটি নিশ্চিতভাবেই বলা যায়। তবে আমরা রয়েছি এই করাইল বস্তিতে, আমরা পরবর্তীতে আবারও আপনাকে এই আগুনের সার্বিক পরিস্থিতি অর্থাৎ নিয়ন্ত্রণে যদি আসে সেটি আপনাকে আবারও জানিয়ে দেব। করাইল বস্তিতে আগুন লাগার ঘটনার সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ। গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, গণভোটের প্রশ্নগুলো যাতে সবাই বুঝতে পারে সেজন্য শীঘ্রই শুরু হচ্ছে প্রচারণা। এদিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে কোনো নাশকতা খুঁজে পায়নি তদন্ত কমিটি, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় অনুমোদন দেয়া হয়েছে গণভোট অধ্যাদেশ 2025। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভার বিস্তারিত জানাতে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় গণভোট নিয়ে বিস্তারিত কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের মানুষের মতামত বা সম্মতি জানার জন্য একটা আইন করেছি, গণভোট আইন। যে গণভোটটা হবে সেই গণভোটটা কিভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি। এই অধ্যাদেশটা আজকে মন্ত্রী পরিষদের সভায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। নির্বাচন কমিশন জানান, রঙিন ব্যালটে অনুষ্ঠিত হবে গণভোট। প্রথাগতভাবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা বেজের উপরে কালো প্রিন্টের ব্যালট পেপার গ্রহণ হয়, আর এক্ষেত্রে আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য। যে একটা রঙিন কাগজ ব্যবহার করব, রঙিন কাগজের উপরে যেটা দৃশ্যমান হয় কালো, যদি দৃশ্যমান হয় সেই দৃশ্যমান অনুযায়ী আমরা ব্যালট পেপারটা করব। এদিকে উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টার হাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট তুলে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে কোনো নাশকতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। কুরিয়ার সার্ভিসের পণ্যের স্তূপ থেকে কার্গো ভিলেজে আগুন লাগে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে গেছে, বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে। বিএনপি অত্যন্ত আশাবাদী, কোনো ধরনের ঝামেলা ছাড়াই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়েই কাজ করছে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর অধিকাংশ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। এতে নির্বাচনকে ঘিরে ইতিবাচক একটি পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশ এখন একটা গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা কিন্তু আশাবাদী কোনো রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দলের অবস্থানের কথা তুলে ধরেন। বলেন, নতুন প্রজন্মকে বিএনপি যথেষ্ট গুরুত্ব দেয়। ছেলেরা কি বলছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। ইটস এ নিউ জেনারেশন। তাদের ভাষা, তাদের কথা আমাদের ভাষার কথা এক হবে না। এটা বুঝে নিয়ে তাদেরকে বুঝে নিয়ে যদি আমরা এগোতে পারি তাহলে বোধহয় একটা কোঅর্ডিনেশন করা যাবে, একটা সমন্বয় করা যাবে। আর কতদিন মারামারি করবো, আর কতদিন আমরা হিংসা, খুন, জখম এর মধ্যে থাকবো? আমাদের একটা জায়গায় আসা উচিত যেখানে আমাদের সমাজটাকে আমরা সত্যিকার অর্থেই একটা শান্তির মধ্যে দিয়ে নিতে পারবো।
আমার সন্তান কিসের মধ্যে দিয়ে বড় হচ্ছে, সে দেখছে এখানে হিংসা, এখানে সবসময় প্রতিহিংসা, এই বিষয়গুলো সামনে থাকে। তার যে মহান মানুষরা তৈরি হচ্ছে সেটা হিংসাই তৈরি। এই জায়গাটা থেকে আমাদের মনে আমাদের বেরিয়ে আসা উচিত। সভায় আইনজীবী নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন আদালতের স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বৈরাচার বিদায়ের এই প্রেক্ষাপটে বিএনপি এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। তিনি বলেন, মেধা ও মেধাবীদের মূল্যায়ন করবে বিএনপি। আমরা যারা রাজনীতি করি তাদেরকে চিন্তা করতে হবে, এই যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন অবশ্যই আগামীর রাজনীতিতে থাকতে হবে। মেধাবীদের নেতৃত্বে যদি বাংলাদেশ না হয়, আমরা যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা করছি, সেই প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে না। চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যেসব দেশে প্রবাসীর সংখ্যা বেশি সেসব দেশে ভোটার নিবন্ধনের সময় বাড়াতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এই তথ্য জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়। এরপর নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচন আয়োজনে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য দীর্ঘ সংগ্রাম করে আসছে বিএনপি। তিনি জানান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি। যেসব দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময় বাড়ানোর দাবি জানানো হয়েছে। এছাড়াও এনআইডির পাশাপাশি পাসপোর্ট দিয়েও নিবন্ধনের ব্যবস্থা চালু করার পরামর্শ দিয়েছে বিএনপি। নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইসমাইল জবিউল্লাহ। যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি, যেখানে যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা সমস্যা আছে, যেখানে তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন, সেই সব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ করেছি। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এনআইডির পাশাপাশি তাদের যে পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট, এই পাসপোর্টকে তাদের পরিচিতি হিসাবে গ্রহণ করে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ করেছি। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, রাজনীতির সঙ্গে যুক্ত কাউকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। সেই সাথে পর্যবেক্ষকদের চোখ নিরপেক্ষ রাখতে প্রতিনিধিদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। আর বিদেশি কোনো নাগরিক দেশি সংস্থার পর্যবেক্ষক হয়ে নির্বাচনে কাজ করতে পারবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী এই সংলাপের প্রথম ধাপে 40 জন প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে কমিশন। পর্যবেক্ষকদের সিইসি বলেন, অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় কমিশন। এক্ষেত্রে নির্বাচন পর্যবেক্ষকদের সহযোগিতা চান তিনি। আপনাদের চোখ দিয়েও আমরা এই ইলেকশনটাকে দেখতে চাই। কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয়ে প্রপার না হয়, আমাদের ইলেকশনে দেখাটাও কিন্তু সঠিক হবে না। আপনাদের তো দায়িত্ব, আপনারা সচেতন আছেন, যারা নতুন তাদের জন্য বলছি। কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ব্যক্তিকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ার বিষয়টি তুলে ধরেন সিইসি। আর বিদেশি কোনো নাগরিক দেশি সংস্থার পর্যবেক্ষক হতে পারবে না বলে জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আপনাদের যাদেরকে এনগেজ করবেন, তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে সবকিছু ড্যামেজ হয়ে যাবে। আপনাদের যাদেরকে নিয়োগ করবেন, প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা। যারা নির্বাচন পর্যবেক্ষণের সাথে সম্পৃক্ত ছিল, আনফরচুনেটলি তাদের অনেককে গত 3টা নির্বাচনের কারণে
এবং তাদের সম্পৃক্ততার ধরনের কারণে আমরা নিবন্ধন দিতে পারি নাই। গত 14 সেপ্টেম্বর 66টি দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেয় ইসি। নতুন 16টি সংস্থাকে নিবন্ধন দিতে দাবি আপত্তি উত্থাপন করে গণবিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি। এর মধ্যে চূড়ান্ত 66টি পর্যবেক্ষক সংস্থার সাথে 14টি যুক্ত করে মোট 80টি সংস্থার সাথে সংলাপ করছে কমিশন। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আধুনিক ন্যায়ভিত্তিক ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই বিএনপির মূল লক্ষ্য বলেছেন ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। রাজধানী মার্কেটে ব্যবসায়ী সমিতির আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানে রাজনীতিবিদরা জবাবদিহির আওতায় থাকবেন। একটি নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ে তুলতে পারলে সমাজ থেকে ভয়ভীতি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ অনেকটাই কমে আসবে। গত বছরে রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলো নিরপেক্ষ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবিও জানান ইশরাক হোসেন। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি। পুরান ঢাকাকে উন্নত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বেশ কয়েকটি অগ্রাধিকারমূলক পরিকল্পনার কথাও জানান বিএনপির এই প্রার্থী। শেখ হাসিনা সরকারের আমলে দেশের সম্পদের বড় অংশ কয়েকজন ব্যবসায়ীর হাতে কেন্দ্রীভূত হয়েছে উল্লেখ করে তিনি জানান, সে সময় বিপুল পরিমাণে অর্থ বিদেশে পাচার হয়েছে। আমরা ন্যায় বিচার চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করে সকলেই যাতে সেখানে ন্যায় বিচারটা পেতে পারে। এই ন্যায় বিচার নিশ্চিত করতে পারলে সকলের জন্য, তাহলে আমি মনে করি যে আমাদের সামাজিক যে সমস্যাগুলো রয়েছে, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, মাদক থেকে শুরু করে অন্যান্য যে ধরনের সামাজিক সমস্যাগুলো আমরা ফেস করি, সেগুলোর থেকে আমরা সমাজকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ এবং বিশেষ করে ঢাকার, পুরান ঢাকার এই অঞ্চলকে একটা উন্নত এবং বাসযোগ্য নগরী হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে সন্ধ্যায় শাহবাগে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও সেখানে অবস্থান নিয়ে আছেন প্রার্থীরা। এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। তবে শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এতে সেখানেই অবস্থান নেন পরীক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলছেন, আগের বিসিএসগুলোতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় পেয়েছে, কিন্তু এবার সময় দেয়া হচ্ছে কম। এই সিদ্ধান্ত অযৌক্তিক। ৪৭তম বিসিএস পরীক্ষার তারিখ পেছাতে হবে, প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিতে হবে বলেও দাবি তাদের। লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশন বিভিন্ন কর্মসূচি করে আসছেন ৪৭তম বিসিএস এর একদল লিখিত পরীক্ষার্থী। এদিকে পিএসসির ঘোষণা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম নিউমরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তির বিরুদ্ধে করা রিটের রায় ঘোষণা করা হবে ৪ ডিসেম্বর। সেদিনই জানা যাবে টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের কাছে দেয়া যাবে কিনা। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই সরকারের চুক্তি করার বৈধতা রয়েছে। রিপোর্ট আহমেদ সরওয়ারের। চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির কাছে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। দেশের বন্দরকে কারো হাতে তুলে দেওয়া ঠিক হবে না দাবি করে বিভিন্ন রাজনৈতিক দল এর বিরোধিতা করে আসছে। এমনকি এটা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলেও দাবি তাদের। এমন প্রেক্ষাপটে বন্দর টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা নিয়ে রিট করা হয়। রিটের শুনানি শেষে রায়ের দিন ধার্য করে আদালত। 2022-23 তখন একটা MOU সিগনেচার করা হয়েছিল। বাংলাদেশের মানুষের প্রত্যাশা, ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা যে MOUটা করেছিল, সেইটার ধারাবাহিকতা যেন রক্ষা করা না হয়। আনফর্চুনেটলি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছে। চিটাং পোর্টটা একমাত্র পোর্ট, এখানে ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ, এখানের মধ্যে আমাদের জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে, যার সার্বভৌমত্বের ব্যাপার আছে এর মধ্যে। যদি এটা বিদেশির কাছে চলে যায়, তারা সব কিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে।
এমন বাংলাদেশ ধরেন কোনো অস্ত্র ইম্পোর্ট করতেছে সেটাও জেনে যাবে তার মনিটর করতে পারবে, সার্ভিলেন্স করতে পারবে। সরকার ডিপি ওয়ার্ল্ডকে যে বিদেশের হাতে দেওয়ার জন্য যে প্রসেস করছে সেটা অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ। আইনে বলে দেওয়া আছে অন্তত 1200 কোটি টাকা এখন নতুন নিয়মে করা হয়েছে, যেখানে ডিপি ওয়ার্ল্ড 200 কোটি টাকার প্রস্তাব দিয়েছে, যেটা আইন অনুযায়ী সমর্থিত না। সুতরাং এই দুই বিষয় আইনের সম্পূর্ণভাবে কন্ট্রাডিকশন হচ্ছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, এই সরকারের চুক্তি করার বৈধতা রয়েছে, তারপরও যারা বিরোধিতা করছেন বিভিন্ন স্বার্থে এসব করছেন তারা। প্রধানমন্ত্রী যে কাজগুলো করতে পারতেন এই প্রধান উপদেষ্টা এবং এই ক্যাবিনেট সে একই কাজ ওনারা করতে পারেন। দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল স্কিম। সরকারের জনবিচ্ছিন্ন জনবিরোধী কোনো এজেন্ডা নাই। আরেকটা জিনিস যারা বলছেন বন্দর গেল, বন্দর দিয়ে দেশে, আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস। আইনের মধ্যে দুইটা ডেফিনেশন দেওয়া আছে। আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন, দিতে চাচ্ছি, দিইনি এখনো। পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে টাকা পয়সার নিয়ে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন, যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাট ক্যাট। দে হ্যাভ কাম নট ফর পাবলিক ইন্টারেস্ট বাট ফর দ্য ইন্টারেস্ট অফ সাম ফ্যাট ক্যাটস। গত 30 জুলাই এনসিটি পরিচালনার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে হওয়া চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এলডিসি উত্তরণ ও বন্দর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবলমাত্র নির্বাচিত সরকার। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে তিনি এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, বন্দরের বিষয়সহ কোনো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল নির্বাচিত সরকারের। এ বিষয়ে এমন কোনো সরকার সিদ্ধান্ত নিতে পারে না যাদের নির্বাচনী ম্যান্ডেট নেই। চট্টগ্রাম বন্দর নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এটি বাংলাদেশের অর্থনীতির প্রবেশদ্বার। সেখানে যা হয় তার প্রভাব লাখো মানুষের জীবনে অনেক গভীরভাবে প্রভাব ফেলে। বন্দরকে কেন্দ্র করে সাম্প্রতিক দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলো কোনোভাবেই রুটিন কাজ নয় বলেও মন্তব্য করে তিনি বলেন, এগুলো জাতীয় সম্পদ নিয়ে কৌশলগত অঙ্গীকার। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তারেক রহমান বলেন, 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে সবাই। সবার আগে বাংলাদেশ এই বিশ্বাসকে ধারণ করে দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে দেশের মানুষই, এমন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্যদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় নির্বাচন ঘিরে সরকারের নিরপেক্ষতা এখনও প্রশ্নবিদ্ধ। অনতিবিলম্বে বিতর্কিত উপদেষ্টাদের নাম অপসারণ করে নির্বাচন পরিচালনায় একটি দক্ষ ও নিরপেক্ষ উপদেষ্টা পরিষদ গঠনের দাবিও জানান তিনি। মঙ্গলবার লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প এবং পানগাঁও কন্টেইনার টার্মিনাল চুক্তি সম্পর্কে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প এবং পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুটি বিদেশি প্রতিষ্ঠানকে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, সরকারের দায়বদ্ধতা জনগণের কাছে নাকি বিদেশি কোনো কোম্পানি বা মহলের কাছে তা পরিষ্কার করা দরকার। সভায় বক্তারা আরও বলেন, সন্দেহজনক ও জনস্বার্থ বিরোধী কোনো চুক্তি মেনে নেওয়া হবে না। নির্বাচনের মাত্র 2.5 মাস আগে সরকার এমন গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ দীর্ঘমেয়াদে লিজ দিয়ে অতি গোপনীয়তার সাথেই চুক্তি করেছে। খুবই অতি সংগোপনে, কিছুটা বলতে পারেন চুপিসারে, অতি গোপনীয়তা রেখে তারা এই চুক্তি স্বাক্ষর করেছেন। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন চুক্তির পুরো বিষয়টা প্রকাশ করা যাবে কিনা, সংশ্লিষ্ট কর্মকর্তারা বললেন এই চুক্তি সবটা নাকি প্রকাশ করা যাবে না। তাহলে কি এমন চুক্তি আছে, কি এমন শর্ত আছে যেটা রাজনৈতিক দল, দেশবাসী যেটা জানতে পারবে না? চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 10 মাসে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, ধর্ষণের পর হত্যা ও ধর্ষণের কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে 713টি। দেশের 15টি জাতীয় দৈনিকের প্রতিবেদন থেকে সংগ্রহ করে এমন তথ্য দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস 2025 পালন উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয় সংস্থাটি। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ সামনে রেখে মহিলা পরিষদ দেশের সার্বিক নারী নির্যাতনের পরিস্থিতি বিবেচনা করে এবারের স্লোগান নির্ধারণ করেছে, সাইবার সহিংসতায় নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত
উৎসাহিত করুন। একই সাথে এবছর নারী ও কন্যার প্রতি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে জনমত গঠন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, তরুণদের সঙ্গে সংলাপ সহ 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে মহিলা পরিষদ। এ ধরনের সহিংসতা নির্মূলের জন্য এই খাতে সরকারের বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান মহিলা পরিষদের সভাপতি ডক্টর ফাউজিয়া মুসলিম। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়ার 4 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে 8 ডিসেম্বর। মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন। সূচনা বক্তব্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় তিনি ট্রাইব্যুনালকে বলেছেন, বিচার প্রক্রিয়া কোনো রাজনৈতিক বিরোধিতা নিষ্পত্তির জন্য নয়। আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন ট্রাইব্যুনালে বলেন, শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে যেন আসামিদের বিরুদ্ধে বিচার না হয়। এর জবাবে ট্রাইব্যুনাল জানিয়েছে, ন্যায় বিচারের জন্য বসেছেন তারা। এই মামলার অপর আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। আসামিদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে 6 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও হানিফের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। 4 আসামি পলাতক। আমরা যে সমস্ত সাক্ষ্য প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করব তার মধ্যে অডিও ক্লিপস আছে, ভিডিও ক্লিপস আছে, বিশেষজ্ঞ রিপোর্ট আছে, ফরেনসিক রিপোর্ট আছে এবং সাক্ষ্য অর্থাৎ সরাসরি যারা অনারেবল ট্রাইব্যুনালের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করবেন। আমরা ন্যায় বিচার চাই, সকলের জন্য ন্যায় বিচার, যেমন প্রসিকিউশন চাই, আসামিরাও ন্যায় বিচার চাইবে, এটি স্বাভাবিক। আমরা ভিকটিমরাও যেমন চাইবে। আমরা আইনানুগভাবে বিচার প্রক্রিয়া অনুসরণ করছি। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সংক্ষেপে সিওপিডি নামে পরিচিত ফুসফুসের ব্যাধি। শ্বাসকষ্টকে ধীরে ধীরে প্রাণঘাতী করে তোলা এই রোগ এখন দেশের জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ। দেশের শ্বাসকষ্টের রোগীদের মধ্যে 6 থেকে 7 ভাগ সিওপিডিতে আক্রান্ত। বিশ্ব সিওপিডি দিবসে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে বক্তারা বলেন, এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী। তাদের সংখ্যা ধূমপান ও বায়ু দূষণ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই রোগে আশঙ্কাজনক হারে বাড়বে মৃত্যুর সংখ্যা। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। সিওপিডি বাংলাদেশে ফুসফুসজনিত রোগের তালিকায় সবচেয়ে দ্রুত বাড়ছে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই রোগে আক্রান্তদের ফুসফুসের বায়ুথলি ও বায়ুনালী ক্ষতিগ্রস্ত হয়, ফলে অক্সিজেন নিতে এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ার ক্ষমতা কমে যায়। রোগী শ্বাসকষ্ট, কাশি এবং শ্বাস প্রশ্বাসে প্রতিবন্ধকতা তৈরি করে। এমন বাস্তবতায় সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে সিওপিডি দিবস। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বক্তারা দ্রুত নগরায়ন ও ইন্ডাস্ট্রিয়াল ব্যবস্থাকে দায়ী করেন। ফিমেল পেশেন্ট উইথ সিওপিডি, ফিচার্স অফ সিওপিডি, তাদের কাছে যদি আমরা হিস্ট্রি নেই তো অনেক সময় তাদের দেখা যাচ্ছে স্মোকিংয়ের হিস্ট্রি আছে, বোথ আর স্মোকার্স, কিন্তু ছেলের চেয়ে যে ফিমেল পার্টনার যেটা তার ওয়াইফ, তার বেশি বেশি সিওপিডি হচ্ছে। এনভায়রনমেন্টাল একটা পলিউশন বড় ফ্যাক্টর। আরেকটি বিষয় হতে পারে সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইলের ক্ষেত্রে অনেকগুলো ইস্যু আছে। এর মধ্যে হবে একটি যে আপনারা বলেছেন যে স্মোকিং ইজ এ মেইন ফ্যাক্টর। আমরা যদি প্রিভেন্ট করতে পারবো, আর্লি যখন পারবো, আর্লি মানে আর্লি ডিটেকশন, আর্লি প্রিভেনশন অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট। বাংলাদেশের একটা বিশাল একটা বড় একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে, যেটাতে আমরা বলি মাইক্রোপ্লাস্টিক। বিশেষজ্ঞরা বলছেন, নানা কারণে ফুসফুসের ব্যাধিতে নারীদের সংখ্যা বাড়ছে। এই রোগ থেকে বাঁচতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, দূষণ নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত সচেতনতার উপর জোর দেওয়া হয় সেমিনারে। যে কোনো শ্বাসকষ্টের 70 to 80% সিওপিডি, এবং সেখানে কি কারণ, বাংলাদেশের যেই টোবাকো স্মোকিং এবং যে এনভায়রনমেন্ট পলিউশন, এবং আগামীতে সেটা আরও বাড়বে। সেটা যদি আমরা সচেতনভাবে যদি জনগণকে না জানাইতে পারি, আমরা মনে এখানে যারা আছি কেউই সিওপিডির আক্রান্ত হব না। আগামী ভবিষ্যতে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। চাইলেই হার্ট অ্যাটাক বন্ধ করতে পারি না, কিন্তু সিওপিডি যদি আমরা ধূমপান না করি, পরিবেশ দূষণ না করি এবং ঘরের মধ্যে দূষণের শিকার না হই, তাহলে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। সুতরাং আমাদের মতো দেশে চিকিৎসার যে খরচ সেটা সবাই বহন করতে পারবে না। এই সিওপিডি পেশেন্ট একবার যদি হসপিটালে যায়, তাহলে আমরা যখন ফ্যাটি লিভার করেছি, তাহলে আমরা দেখলাম যে সারা দেশে যত ফ্যাটি লিভার আছে, এরা যদি একবার হেলথ কেয়ারে যায় তাহলে 90,000 টাকা খরচ, যেটা আমাদের হেলথ বাজেটের দ্বিগুণের বেশি।
দিবসটি উপলক্ষে রাজধানীর শাহবাগে একটি র্যালি বের করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আর্থিক সহায়তা সহ কর্মরত দেশীয় এনজিওদের সাথে ইউএনএইচসিআর এর মধ্যে বিরোধ প্রকাশ্য আকার ধারণ করেছে। এতে প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বলে অভিযোগও উঠেছে। দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশীয় এনজিওর প্রতিনিধিরা অভিযোগ করে বলেছেন, ইউএনএইচসিআর স্থানীয় এনজিওদের সক্ষমতাকে অবজ্ঞা করে যাচ্ছে। দেশীয় এনজিওরা ক্যাম্পের পূর্বনির্মিত কাঠামোর পক্ষে থাকলেও ইউএনএইচসিআর প্রত্যাবাসন প্রক্রিয়াকে ভুলে গিয়ে তারা রোহিঙ্গাদের জন্য স্থায়ী অবকাঠামো তৈরির পক্ষে কাজ করছে। তারা রোহিঙ্গাদের জন্য দেশের বাইরে থেকে তহবিল সংগ্রহ না করে ইচ্ছে মাফিক দেশের এনজিওদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত প্রত্যাবাসন প্রক্রিয়া চরমভাবে ব্যাহত হবে বলে শঙ্কা দেশীয় এনজিওগুলোর। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রেজাউল করিম, ইপসার প্রধান নির্বাহী হোসেন আরা রেখা, হেল্পের প্রধান নির্বাহী আবুল কাশেম ও অধিকারের প্রধান নির্বাহী অ্যাডভোকেট আবু মুসা সহ অন্যান্যরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। রাজধানীর করাইল বস্তিতে আবারও ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। সর্বস্ব হারিয়ে আহাজারি বস্তিবাসীর। গণভোট অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন। কালকের মধ্যে গেজেট প্রকাশ। গণভোটের ব্যালট হবে রঙিন, জানালেন আসিফ নজরুল। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে বলেছেন মির্জা ফখরুল। কোনো ঝামেলা ছাড়াই 2026 নির্বাচনের আশাবাদ। মনোনয়ন নিয়ে বিক্ষোভ বিচ্ছিন্ন ঘটনা। প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি চায় বিএনপি। সুষ্ঠু নির্বাচনে বিএনপির সহযোগিতা কামনা সিইসির। নির্বাচনী পর্যবেক্ষক হতে পারবেন না রাজনৈতিক সংশ্লিষ্টরা। বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বিরুদ্ধে রিটের রায় 4 ডিসেম্বর। এলডিসি উত্তরণ ও বন্দরের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, বলেছেন তারেক রহমান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে রাত 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।